দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ আর আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক আমি কি বলে তাকে পরিচয় করাবো সেটাই ভাবছিলাম কারণ বেশ কিছুদিন আগে তার একটা চমৎকার ইন্টারভিউ নেবার সুযোগ হয়েছে আমার আরেকটি প্রোগ্রামে এবং তার আগেও তার সঙ্গে আমার বহুবার বসা হয়েছে কিন্তু গত প্রোগ্রামটাতে এত গল্প হয়েছে এত কিছু বলে তাকে ইন্ট্রোডিউস করেছি আজকে কি বলবো সেটাই ভাবছি তবে একটি কথা বলতে পারি সাদা মনের অসম্ভব ভালো একজন মানুষ তিনি এবং আদ্যপান্ত একজন শিল্পের মানুষ শিল্পের মাঝেই যিনি নিজেকে খুঁজে পান এবং সে শিল্পকর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন বহু আগে আর সেই হৃদয় জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তার জায়গায় তিনি অনন্য তার জায়গায় দ্বিতীয় আরেকজনকে খুঁজে পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর কারণ তিনি একক একটা মানে রাজ যদি বলি তার জায়গায় তিনি রাজ করছেন এমনটা আমি বলতেই পারি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় অভিনয় শিল্পী যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে পেয়েছেন 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আমি বলছি আমাদের ভীষণ ভালোবাসার মিশা সওদাগরের কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ ওলাই এত বড় ইন্ট্রো আজকে আমি কি বলবো আসলে কারণ একজন গেস্টের যখন একাধিকবার ইন্টারভিউ নেই তখন আমি কনফিউজড হয়ে যাই যে প্রতিবার কিন্তু আলাদা আলাদা ইন্ট্রোডাকশন আমি দেই এবং এটা যতবার হয় ততবারই দিতে থাকি তারপরও একটা ব্যাপার থাকে না যে একটু বলে নিজেকে শান্ত করি আচ্ছা থাক মানে এটা এখানে থাক থ্যাংক ইউ ভেরি মাচ মৌ তোমায় মানে আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য আমি খুশি যখন আমি শুনি যে আমার বোন থাকবে বউ থাকবে তাহলে আমি খুব কমফোর্ট থাকি যে আমি খুব কমফোর্ট জোনে আছি এবং আমি শান্তির সাথে মানে যা ইন্টারভিউ দিতে চাই অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এটা শুনে আমার মন খুব ভালো হয়ে গেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বেশ আছে কাজের গল্পে যাব শুরুতেই এবং আজকে কিন্তু কাজের গল্প থেকে জীবনের গল্পটা বেশি হবে কিন্তু শুরুটা করতে চাই আমি কাজের গল্প দিয়ে আমি জানি যে ব্যাক টু ব্যাক সিনেমার কাজ সামনে আরো 3টি বা 4টি সিনেমার কাজ বোধহয় হাতে রয়েছে সেগুলো প্রসঙ্গে যদি একটু করে জানি বদিউল আলম খোকনের একটা ছবি তসনস রেডি মানে আরেকটা ছবি আছে সেটা জানুয়ারিতে আরম্ভ হবে জানুয়ারিতে ডেট দেওয়া আছে আর ছবি যেটা হচ্ছে নিঃশ্বাস আর ছবি হচ্ছে এখন সাইফ চন্দনের মালিক সেটা করব আর রাফির সাথে কথা চলতেছে আমাদের চলতেছে ওর একটা ঈদ প্রজেক্টে কথা হবে ওরকম ধামাকা কিছু হ্যাঁ আমার হৃদয় উদয় বরবাদ খ্যাত হৃদয়ের সাথে কথা চলতেছে আর একটা যে বরবাদের আরেকটা ছবি আমি পড়তে পারিনি আমার শরীরটা তসনস ইনক্লাইম্যাক্স ছিল একটা আইটেম সং ছিল আমি শরীরটা খুব অসুস্থ বোধ করি আমার পরের দিন আউটডোর যাওয়ার কথা ছিল ওই বিদায় ওইটা আমি করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য তো ব্যাস এইগুলো নিয়ে ব্যস্ত আলটিমেটলি সিনেমার সংখ্যাটা কত দাঁড়ালো মানে 1000 কত আমার মনে হয় 900 প্লাস হবে কারণ আমি কাউন্ট করিনি পরে গুগল বা এরা যা বলতেছে অলমোস্ট 900 প্লাস হয়ে যাবে আর কি আমার ধারণা যেহেতু হবারই কথা কারণ অসংখ্য অসংখ্য সিনেমা এবং সময়টা কিন্তু অনেক এবার একটু ছোট্ট মিশার গল্প শুনতে চাই যখন আসলে তিনি মিশা হননি শাহিদ ছিলেন শাহিদ হাসান আমি সেই সময়ের গল্পটাই আজকে জানবো আমরা মূলত বেশিরভাগ 1980 মানে 86 আমি নতুন মুখে এসেছি হ্যাঁ সেই গল্প আমরা জানি তারও আগের গল্প শুনতে চাই আমি 1966 এ আমার জন্ম আমার স্কুল হচ্ছে নবকুমারী স্কুল আমাদের বাসা হচ্ছে পুরন ঢাকা ছাত্রজা বাবুল হাসনাত রোড যে বেকারি খ্যাত আনন্দ বেকারি যেখানে খুব নাম করা বা আমাদের এরিয়ার আশেপাশে যে জায়গাটা সেটা হচ্ছে বেগম বাজার চক মৌলভী বাজার যারা কলেজ ইউনিভার্সিটি গোয়িং ভিসিআর প্রথম বেগম বাজারে সবাই দেখে তো সে ওইখান থেকে আমাদের বাসায় আর কি মানে যেতে আর কি 2 থেকে 3 মিনিট লাগে আর আমার স্কুল ওইখানে বক্সি বাজার আর কলেজ ইউনিভার্সিটি ছিল আমার শহীদ সরোয়ার্দী তো ওই যখন ছোটবেলায় আসলে তো আমাদের মানে আমরা ঢাকাইয়া তো ঢাকায় খুব খুব আমোদ প্রমোদের দিন কাটায় এবং তাদের খেতে খুব ভালোবাসে খেতে মানে তারা মানে খাওয়াতেই তাদের আর কি এমনি রিক্রিয়েশন সবচেয়ে বড় বা আন্তরিকতা বা মেহমানদারি এটা ঢাকাইদের মধ্যে একটা জিনিস খুব বিদ্যমান সেটা হচ্ছে যে তোমাকে যদি কোনোভাবে তুমি তার বাসায় যাও যদি তার বাসায় সে আয়োজন নাও থাকে ধার দিয়ে হলেও তোমাকে বেস্ট গেলে বেস্ট খাবারটা খাওয়াবে মনে করো তোমাকে মনে করো ওই সময় দুপুরে গেলে ঘরে যদি যে ফুডটা আছে না থাকে তাহলে সে বাইরে থেকে কিনে আনবে যদি টাকা না থাকে ধার দিয়ে এনেও তোমাকে মেহমানদারি যাকে বলে আর কি এটা পরিপূর্ণভাবে করবে তো এইরকম তো এবং আন্তরিকতা পরিপূর্ণ থাকে তারা হাসি খুশি তো আমাদের এরকম ওই পরিবেশে আমার বেড়ে ওঠা পুরান ঢাকায় কত বছর কেটেছে মানে জন্ম থেকে অলমোস্ট
প্রায় 30 বছর। বাপরে, তো অনেক লম্বা সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কজন ভাই বোন আপনারা? আমরা 3 ভাই, আমরা 2 বোন। বড় ভাই মারা গেছেন, আমরা 2 ভাই 2 বোন আছে। এই বেড়ে ওঠা আমাদের। তারপর আমার ক্যারিয়ারের জন্য আমাকে ওই চলে আসতে হয় এফডিসির আশেপাশে। তখন আমি আস্তে আস্তে জাস্ট ক্যারিয়ার স্ট্রাগল করার পরে একটু সচ্ছল হচ্ছি। তো প্রথম ফ্ল্যাট আমি বাংলা মোটরে কিনি, দেন আমি ফ্ল্যাট দিল্লি রোডে কিনি, আমার তারপর বাংলা মোটর একটা দোকান কিনি, দেন আমি উত্তরা চলে যাই। উত্তরাতে আমি সে ওইখানটায় মানে যে উত্তরা একটা প্লট কিনি, দেখুন বাড়ি করি। ফার্স্ট বাংলা মোটর আমি ছোট একটা ফ্ল্যাট কিনি আমার যোগ্যতা অনুযায়ী, পরে সেল করি, ওটা আমি দিল্লি রোডের কিনি। তো এই এরকম করে করে মানে ক্যারিয়ারের জন্য এখানে আসা। আর বাট কখনো ভুলতে পারবো না আমার পুরান ঢাকার সময়। এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্পের পরে কি পুরান ঢাকায় গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কেবল যাওয়ার পরে সবাই জানাচ্ছি যে কনজেস্টেড বাড়ি, ওয়াল টু ওয়াল, তুমি জানো তো। তো ওইখানে তো বাসাগুলো ম্যাক্সিমাম বাসা, মনে হয় যে বাড়িগুলো বোধহয় প্রেম করছে। হ্যাঁ হ্যাঁ, এরকম মায়া তুমি ওইখানে গেলে মনে করো এরকম দেখাবে যাবে যে আমাদের ঢাকাদের মধ্যে একটা জিনিস এরকম আছে, মনে করো খালাতো বোন, আত্মীয়, কারো যদি বিয়ে ঠিক হয়, কোনো বিয়ে ঠিক হয়, তাহলে ওইখানকে মানে শুধু আত্মীয় না, পাড়ার প্রতি বেশি মানে ঘনিষ্ঠ লোকগুলো বসে যায় এই মেয়েকে সম্মানের সাথে কিভাবে তুলে দেবে। মানে এখানে একটা স্বাভাবিক কারণে এখানে একটা ফর্মালিটিস লাগে, হলুদ আছে, খাওয়া দাওয়া আছে, বিয়ে বউ ভাত, বা জামাইকে কিছু একটা যৌতুক না দিলেও মানে একটা তো দিতে হয়, ড্রেসের জন্য, গেট আপ টেটআপের জন্য একটা, মানে আমরা বলি যে জামাইয়ের যে একটা মুখ, মানে একটা ড্রেস গেট আপের জন্য একটা দিতে হয়, সেগুলা মিলে। তো এইগুলা দেখে বড় হওয়া এবং আন্তরিকতা দেখেই আমি নিজেকে এভাবে তৈরি করেছি। ওইখান থেকে শিল্পী সমিতিতে, এই যে শিল্পী সমিতিতে যে নেতৃত্বে আসছি, ওটা কাজে লেগেছে একদম। একটা ব্যাপার, আপনি বোধহয় বেগম বাজারের কথা বলছিলেন। জি জি, ওখানে ভিসিআর এর কথা বললেন। জি জি। আপনার দেখা ভিসিআর এর প্রথম সিনেমা কোনটি মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ, সেটা ছিল অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চনকে প্রচন্ড পছন্দ করেন। ফার্স্ট ছবিটা এখন একটু কনফিউজ, নাসিব না মুকদ্দর কা সিকান্দার, যে কোনো একটা ছবি, বাট দুইটা ছবি একেবারে মানে মানে মানুষ মানে 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 কি বলবো, মাথার মধ্যে ঢুকে আছে এমন করে যে আর্টিস্ট এরকম হতে পারে, আর্টিস্টের এমন ক্ষমতা হতে পারে, অমিতাভ বচ্চন আর্টিস্টের পার্সোনালিটি এমন হতে পারে যে মানে মনে হচ্ছে আমি তার অনুরাগী, আমি তাকে অনুসরণ করতেছি, অনুকরণ করতেছি, মানে আমি যদি তার মতো হতে পারতাম, মানে উনি মানে মানে আমার সমস্ত কিছু টান দিয়ে নিয়ে নিয়েছে মানে আমার ভেতর থেকে, এবং উনি যা করতেছেন আমি ওটাকে মানে মনে করছি আমি করছি। এই ব্যক্তিত্ব আমার মনে হয় আমরা এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি এইটা অমিতাভ বচ্চন ছাড়া সাবকন্টিনেন্টে কেউ পারেনি, আর কোনোদিন সম্ভব না অমিতাভ বচ্চন যা করেছেন। একটা ব্যাপার আমার জানার আছে, আপনি কিন্তু নায়ক হতেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেই নতুন মুখের খোঁজে, এবং তারপর কিন্তু আপনি নায়ক হিসেবে অভিনয় করেছেন। আপনি সেই গল্প শুনিয়েছেন যে সম্ভবত কক্সেস বাজারে ফ্লোরে শুয়ে আছেন আপনারা। জি, আমাদের রুম দিয়েছে, মানে মানে খাটো নেই আমাদের, আমরা আমি অমিত হাসান, খালিদ মোহাম্মদ, আমার বন্ধু ফিরোজ, মানে ওয়াসিম ভাইয়ের ছোট ভাই, আমরা সব নতুন মুখের নায়ক। বাট আমাদের রুমে মানে ফ্ল্যাট করে আমরা, আমাদের কোনো খাটো নেই আমাদের রুমের মধ্যে। তোমরা নায়ক 5টা যাও এখানে ঘুমাও, ওই রুম তোমাদের, ওইখানে আমরা ফ্লোরিং করে আমাদের। এটা অনেক গল্প। এখন এই সময় এসে মিশা সওদাগরের যে জায়গা, যে অবস্থান মানুষের হৃদয়ে, মানুষ তাকে অসম্ভব ভালোবাসেন। তো সেই জায়গা থেকে কখনো কি নায়ক না হওয়া নিয়ে কোনো দুঃখ হয় যে আমি নায়ক না হয়ে আমি খলনায়ক হয়েছি? না 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 না, আমাকে নতুন মুখের সন্ধানে লাস্ট কোশ্চেন একটা করা হয়েছিল, 4-5 বার। তো মানে প্রথম তো মানে হাজার লাখ লোক ছবি দেয়, তারপরে খেলে বাছাই বাদ পড়ে। 4টে ইন্টারভিউ ছিল, লাস্টে যদি আপনি নায়ক না হন তাহলে আমি বললাম নায়ক ডাজন্ট ম্যাটার টু মি, আমি অভিনেতা হতে চাই। এটা রোজি সামাদ ছিলেন শ্রদ্ধেয়, উনি তালিম দিয়েছিলেন। অনেক বড় মানে পরিচালকরা ছিলেন, অনেক বড় পার্সোনালিটি ছিলেন। তো মিউজিকের উপর মানে অনেক বড় মানে ব্যক্তিত্বরা ছিলেন এখানে, মানে ওনাদের অ্যান্সারটা খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তারপরে তো আমি ফাইনালি সিলেক্ট হয়েছিলাম নায়ক হিসেবে, চেতনা করলাম, তারপরে অমর সঙ্গী করলাম। এরপরেই আমি তখন ছোট ব্যবসা আরম্ভ করলাম, ঢাকায় একটা ইগো থাকে যে তখন নতুন, মানে আমার 22-23 বছরে কি হবে ক্যারিয়ার, মানে তখন তো রাজ্জাক ভাইরা, মানে রাজ্জাক ভাই শ্রদ্ধেয়, রাজ্জাক ভাই, আলমগীর ভাইয়া, ফারুক ভাইয়া, উজ্জ্বল ভাইয়া, ফারুক ভাই, সুলতান ভাইয়া, জাবিদ ভাইয়ের
বুলবুল আহমেদ নায়ক তখন তারা। তো এটিএম ভাই তখন ভিলেন, কলেজের ভিলেন, ইউনিভার্সিটি ভিলেন, আমির শরীফ সাহেব শ্রদ্ধেয়। তো ওই তখন আর কি আমাদের ইয়াংদের কোনো ছিল না, পজিশন ছিল না। তারপর আমি 2-3 বছর যখন একটু গ্যাপ নিলাম, তখনই দেখি যে শাবনাজ, নাইম আসলো, ওরা খুব নাম করলো। তারপর তো মানে মানে কি বলবো যে পুরো প্রজন্মই চেঞ্জ করে দিল। কেমন থেকে আমাদের শ্রদ্ধেয় সোহান ভাই, মৌসুমী আর সালমান, এরপরে ওমর সানি, মৌসুমী। তো তো এই তারপর আমার যে অফার আসলো, এই ফার্স্ট আশা ভালোবাসা 93-তে আমি করলাম। এই যে 93-তে আরম্ভ করলাম, সেপ্টেম্বর মাসের 19 তারিখে গিয়েছিলাম আউটডোর। তো বাস এই তো, কালকে পরে প্রতিদিন আবার আউটডোর যাবো। বাকিটা পুরোটা ইতিহাস। এই যে আউটডোরের গল্পে আমি ফিরবো, কারণ আউটডোরে তো অনেক স্মৃতি থাকে ভক্তদের সাথে। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে আছেন আমাদের অসম্ভব ভালোবাসার মিশা সওদাগর। ফিরে এলাম বিরতি থেকে। আউটডোরে নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে বিভিন্ন ভক্তদের সাথে, যদি একটু 2-1 ভক্তের গল্প আজকে আমরা জানতে চাই, তাহলে কোন গল্প এই মুহূর্তে মাথায় আসছে? মানে শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান আর আমি, তার ছেলে, আমি তো ম্যাক্সিমাম মানে তাদের ছেলেই করছি ফার্স্টে, যখন আমি ইয়াং ভিলেন। তো শুক্রবার ছিল, আমি একটু নামাজ পছন্দ করি, পড়ি, এটা এটিএম ভাই জানে। তো আমাদের পরের দিন শুক্রবার ছিল, আমরা আউটডোর কক্সবাজার। তো আমি আর এটিএম ভাইয়া নামাজ পড়বো আমরা, তারপর আমরা শুটিংয়ে যাবো। এটা নামাজ পড়ে এসে এটিএম ভাই এভাবে বলছে যে আমাদের বাপ ছেলের সিনটাই ধরবে। তো ডিরেক্টরকে বলেছে আমরা যদি নামাজ পড়ে যাই, বলে ঠিক আছে আপনারা আসেন। তো গাড়ি চলে এসছে আর নামাজ পড়তে যাচ্ছে আর কি, আমরা নামাজ পড়ে গাড়িতে উঠে চলে যাবো লোকেশনে। তো স্বাভাবিক কারণে সবাই আমাকে দেখে যে আমি ইয়াং ভিলেন তখন, একেবারে খুব পোস্ট পাস করে একদম নায়িকাদের সাথে প্রেম, মানে আমি এন্ট্রি হিরো মানে। তো গান, প্রত্যেক নায়িকার সাথে আমার গান থাকতো, মৌসুমী, শবনূর, পপি, পূর্ণিমা, এই 4টা তো নায়িকা ছিল আমার। তো আমার গানিদের সাথে গান, নায়কদের সাথে সিন আর ফাইট, বাবা মার সাথে ড্রামা। তো যখন ওই ফুল পাঞ্জাবি পাজামা পরে, টুপি পরে যখন আমি এটিএমে যাচ্ছি, তো আমারই বলতেছে, মানে কুইন হোটেল ছিলাম, এটা ঝাউবনে হোটেলটা ছিল কক্সবাজার। গাড়িতে উঠতেছি আমরা, জিপের মধ্যে উঠতেছি, তখন বলতেছি দেখ ওদের ভাষায় কক্সবাজার মিশা গুন্ডারে মাওলানার মতো লাগতেছে, মাওলানার মতো। আমি আবার এটিএম ভাই কি বললাম, এটিএম ভাই দেখেন আমারও কইতেছে গুন্ডারে দেখ মাওলানার মতো লাগতেছে। তোমার জীবনে এটা সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট মিশা, এর চাইতে ভালো আর কি কমপ্লিমেন্ট হতে পারে তোমার? তুমি যখন ওই কিরদার বা তুমি যখন পারফরমেন্স করতেছো, তখন তোমাকে গুন্ডা বলতেছে। আর এখন তুমি যখন গেট আপটা নিলা যে একজন নামাজি হিসাবে, মুসলমান হিসাবে তুমি আল্লাহর ডাকে যাচ্ছ, তোমাকে মাওলানা বলতেছে। আর কি চাও তুমি, মৌলবি বলতেছে। এটা হচ্ছে বড় কমপ্লিমেন্ট মনে হতে পারে না। এটিএম ভাই কিন্তু মানতাম, এমন মানতাম, মানে কারণ ওনার সাথে বসলে, আপনি বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু এটিএম শামসুজ্জামানের কথা বলেছেন শ্রদ্ধেয় সবাই, মানে এটিএম শামসুজ্জামান ফার্স্ট, তারপর শ্রদ্ধেয় রাজীব ভাই, আর আমি হুমায়ুন ফরিদ সাহেব শুধু বলতে, মানে আমি তো বলার শেষ নাই। মানে তার সাথে যে এমনভাবে মিশছে এটা কেউ জানেই না। তার সাথে আমার সম্পর্ক, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের সাথে আমার সম্পর্ক, এটা উজ্জ্বল রয়ে গেল। এটা আমি কাউকে ওইভাবে যতটুকু, আজকে কি খানিকটা শেয়ার করা যায় আমাদের সাথে, মানে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের সাথে আপনার যে কেমিস্ট্রি বা একটা আত্মিক সম্পর্ক? মানে আসলে মানে আমার ভিলেন করার পেছনে, মানে ইয়াং ভিলেন করার পেছনে, যখন আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর শহীদ ইসলাম খোকন ইয়েকে আনলেন ফার্স্ট, একটা সম্ভবত সন্ত্রাসী ছবিতে, তার আগে তো হুমায়ুন ফরিদি, মানে ওইদিকে আমার অমিতাভ বচ্চন, শ্রদ্ধেয় নায়করাজ রাজ্জাক, এইদিকে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। এই কে লোকটাকে আমি রোম্যান্টিক দেখেছি, ক্যারেক্টার করতে দেখেছি, নদী ভাঙনের শব্দ শুনি উনি টুপি লাগিয়ে উনি অভিনয় করতেন, জমি কিনতে, জমি কিনি না জমি পানি পানি, তারপর কান কাটা রমচান। আমি এত ভার্সেটাইল আর্টিস্ট আমাদের দেশে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কারণ আমাদের তো বডি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রাক্ট, শুধু ভয়েস দিয়ে তো আমাদের লাগতো না, যে আমাদের ওই ক্যারেক্টারকে মেক বিলিভ করার জন্য বডি ল্যাঙ্গুয়েজ এবং টোটাল মানে সে যেভাবে পোর্ট্রে করে ক্যারেক্টারটা সেভাবে যেভাবে ঢোকে, এবং সিনে যেই থাকুক উনি সিনের বাদশা হয়ে বেরিয়ে যায়, এটা হুমায়ুন ফরিদিকে দেখতাম, তখন বুঝতাম যে বাবা ইনি তো ইনি মানে গ্লোবালি কাজ করতেছে, কিন্তু ইনি আসলে মানে লোকালি কাজ করতেছে, কিন্তু গ্লোবাল মানে ন্যাশনাল আর্টিস্ট, কিন্তু ইন্টারন্যাশনাল পারফর্মার উনি। এটা আমার ফরিদিকে দেখে আমার প্রথম মনে হয়েছে। আরেকজন ছিলেন আমার কাছে মনে হতো, সেটা হচ্ছে শ্রদ্ধেয় গোলাম মুস্তফা সাহেবকে দেখে। ইনি ইন্টারন্যাশনাল, এনাকে যেখানে দিব, এনাকে কি হলিউড বলিউড, গোলাম মুস্তফা সাহেব যাবে, দাঁড়াবে, উনি হি ক্যান প্লে।
দুর্দান্ত। মানে ফরিদি ভাইয়ের বলা, মানে ফরিদি স্যারের বলা এমন কোনো কথা যেটা আজকে হয়তো শেয়ার করা যায় আপনাকে বলা? আমি যখন তার সাথে 2-4টা ছবি করতেছি, আমি ফরিদি ভাই সব ছবিতে কিন্তু আপনার সাথে কাজ করতে চাই, এরকম করে না আমি করবো না। আমার মন ছোট হয়ে গেছে, আমার একেবারে আমি আর ফরিদি ভাইয়ের মতো তো উইদিন মানে সেকেন্ডকে ভাগ করে উনি এক্সপ্রেশন চেঞ্জ করতে পারতেন না, এটা সম্ভব না। তাই মনে করলাম যে সেটা সম্ভব না, ওনাকে তো আমি মানে প্রেমিক আইডল, মানে কি করে মানে ফরিদের কাছে অভিনয় করতেছি, মানে উনি একটু আদর করেন, মানে এটা মানে এটা সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা তো জানতাম না গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পাবো, এটা তো আমরা তো জানিই না। হুমায়ুন ফরিদির সাথে অভিনয় করতেছে, স্ক্রিন শেয়ার করতেছে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। এটা রাজীব সাহেবের সাথে করতেছে, এটা শামসুজ্জামানের সাথে করতেছে, মানে আমাদের এটা ছিল স্বপ্ন। আরো অনেকে আছে, শ্রদ্ধ শাবানাজি, ববিতা আপু, সুচরিতা ম্যাম, আর সুজাতা আপু, আরো অনেক আছে, চম্পা আপু, দ্বিতীয় আপু, সবাই আছে। মানে আমি বলতেছি যে ওই তখন মানে উনি যখন এই কথাটা বললেন যে না সম্ভব না এটা, তখন মনটা খারাপ হয়ে গেল। তখন উনি বললেন, 1 সেকেন্ডে বললেন যে মন খারাপ হয়ে গেলো। কি হলো, মন খারাপ করলি কেন? আমি না এমনি বলে, শোন আমি এখন আমার যে অবস্থা, আমি যেখানে থাকবো ফোকাস আমার উপর থাকবে, তুই পাবি না, ফোকাস পাবি না, কিন্তু তোর ক্ষমতা আছে আলাদা ফোকাস নেওয়ার। বাহ, এইরকম সিনিয়র কিন্তু খুব দরকার, যেটা থাকে না। এবং এটা আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মানে আমি মোড়াতে পিছনে বসা, সামনে না পিছনে, ওনার থেকে পিছনে বসতাম, উনি তার চেয়ারে বসে আছেন। আমাদের ওই যে প্রডিউসার অ্যাসোসিয়েশন যে খালি জায়গাটায় শুটিং চলতেছে দিনে, উনি কথাটা আমাকে বললেন। তো আমি তখন আমি ওনার কথার ডেপথ বুঝিনি। আমি তখন ধরে নিছি যে আমার ফরিদ ভাই মনে হয় অনেক বড় স্টার, তো মানে আমি মনে হয় আমার যে সীমানাটার মানে আমি ঠিক করতে পারিনি, বেশি জিজ্ঞেস করে ফেলছি। আমি কিন্তু তার কথাটা কিন্তু করতে পারিনি, তখন ধরতে পারেন, বুঝিনি আমি তার কথা ডেপে। উনি কথাটা বলছে, আরে তুই ফোকাস, তোর ক্ষমতা আছে, আমি ফোকাস নেওয়ার মতো আলাদা। এবং তার কথাটাই কিন্তু দেখুন সত্য হয়ে গেল আপনার জীবনে। ওনার কথা শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান আমাকে বলেছিলেন যে মানে পারিশ্রমিকের ব্যাপারে, আমি পারিশ্রমিক ওনারা আমার বাড়িয়েছেন, এত না আমাকে উস্তাদ এত নি, আরে তুই এত না ক্ষমতা রাখিস, ছবি তো যার জন্য চলে সে বাড়ায় দেয়। তোর এটিএম শামসুজ্জামান আমাকে বলেছিলেন, তুই যখন লুঙ্গি পরিস তোকে গ্রাম্য মনে হয়, ফতুয়া লুঙ্গি বলে তোর গ্রামের মনে হয়, তুই স্যুট পরলে মনে হয় বাইরের, অতএব তুই খুব আধুনিক মনে হয় তোর। এই জিনিসটা কারণে আর তুই অল্প বয়সে আসছিস, তুই অনেক মানে পাবি, মানে লম্বা জায়গা পাবি। একটা ব্যাপার জানতে চাই, একদিনে কখন এমন হয়েছে যে মানে আমি জানি আপনি 2টো সিনেমার শুটিং আপনি একদিনে করেছেন, বা 3টেও হয়তো, বা সর্বোচ্চ কয়টা সিনেমার শুটিং এর ডেট? 5টা। একদিনে আমি 5টা ছবির কাজ করেছিলাম। বাহ, সেটা ছিল সকাল 7টা থেকে রাত্রে 2টো পর্যন্ত করেছিলাম। কিভাবে ম্যানেজ করলেন 5টা সিনেমার? লোকেশন কি এফডিসিতে ছিল? লোকেশন এফডিসিতে ছিল, সাভারে ছিল, ওয়াহাব সাহেবের বাসা গুলশানে ছিল, ওয়াহাব সাহেবের বাসা ছিল গুলশান 2-এ। ওইখানে আমাদের প্রচুর ড্রয়িং ডাইনিং রুমটা রেডি ছিল, ওইখানে আমরা শুটিং করতাম। ওয়াহাব সাহেবের বাসা খুব নাম করা ছিল। তো এই মানে মানে এফডিসিতে 3টে আর 2টো সাভারে, ওয়াহাব সাহেবের বাসা, সাভার, তারপরে এফডিসিতে 3টা। এবং সকাল 7টা থেকে যার সাথে শুটিং সুপারস্টার মান্নার সাথে। দারুণ। এবং এফআই মানিক ভাই, আমার ডেটই নাই, কি করব? তারপরে মান্নাকে বললো কি করবেন, এটা ফাইট আর একটা সিন বাকি মান্নার সাথে। বললো যে মান্না বলে যান মিশার ডেট আনেন, আমি করবো। তখন আমি বললাম মানিক ভাই আমার তো ডেটই নাই, কতক্ষণ লাগবে আপনি? আমার 4 ঘন্টা দেন। আমি 7, 8, 9, 10, 11 আমি 5 ঘন্টা ধরলাম। আচ্ছা। তো বলে আপনি 7টা থেকে মিশা 10টা করলে ওই হয়ে যাবে, আপনি আর মান্না তো কোনো ব্যাপারই না। আর আমাদের বোঝাপড়া চমৎকার ছিল। মানুষ এখনো বলে, কিন্তু আমাকে অনেক দর্শক বলে যে মান্না মরার পর ছবি দেখি না কেন? আপনি মান্নাকে ডায়লগ দিয়ে ঘুষা মারতেন, আমরা তালি দিতাম, মান্না আপনি ঘুষা মারতো, অভিনয় করতো, ডায়লগ দিত, আমরা দেখতাম। তারপর এরকম কিন্তু সম্পর্ক ছিল। তখন মান্না আমার সাথে একদম কিন্তু একেবারে সব ছবি মান্না, আমি মান্না। তো ওই 7টা থেকে আমার 10 মিনিট আগে মান্না চলে গেছে। বাহ, দুর্দান্ত। এটা কি ছিল ইয়েতে, মানে সাভারে? না, এটা এফডিসিতে। আমি মান্না সুপারস্টার, আমার খুব ও মানে 1 সেকেন্ডে আগে বলতাম, এখন আমি মিশারে চাতায় দিব, আমার থেকে বড় স্টার, সুপারস্টার, হেয়ার ডেট আমার মিলাইতে হয়। কোথাও আবার যখন মজা করে খুব সুন্দর কথা বলতো। হ্যাঁ, আমার মানে তখন এই মজা, আমার থেকে বেশি কামায়, বাপ রে বাপ, 6টা ছবি। আমি 2 মাসের ডেট দিয়ে একটা ছবি, ও দেয় এক ছবিতে 5 দিন করে দেয়। রেশন শপ নাম তার, রেশন শপে গেলে ফিক্স 5 দিন একটু বেশি দেয় না। আমি ভিলেন হয়ে যাবো, মানে এরকম মজা করে।
তো আমাকে খোঁচাচ্ছে এরকম। তারপর আমি আবার মজা করে বলতাম যে ভিলেন হবে না, আমি যে কাজ করে আমি আবার মজা করে বলতাম যে হ্যাঁ কোনো ভিলেন হলে আপনি ভালো করবেন, আমি ডেফিনেটলি আমি ভালো করবেন, আপনি অ্যাকশন হিরো, আপনি আপনার ভিতর ক্ষমতা আছে, কিন্তু 2 বছর আমি যা করে গেছি আমার কিছু করা যাবে না, 2 বছর পরে আপনি এখনো যাই করবেন 2 বছর পরে আমার ক্ষতি হবে, এরকম মজা করে আবার বলতাম। তো ওইটা করলাম, ওইটা করার মানে 7 থেকে 7 11টা থেকে করলাম 2টো থেকে করলাম 6টা থেকে করলাম রাত্রে মনে হয় এই 8-9টা, তারপরে আমি 2টো পর্যন্ত আর 2টো কাজ করলাম বাসায় যেতে, মানে অলমোস্ট 3টার মধ্যে। একদিনে 5টি সিনেমা, 5টা ছবি। এটা মানে তখন কি এখানে মানুষ ইজি করে দেয়, এখন অনেকে বলবে যে ভাই এখনো তো আমরা এরকম করি। হ্যাঁ আজকেই তো আমি আপনার শোর এখানে আমি যাচ্ছি, তুমি জানি, দেখো তুমি আমাকে ফোন দিলে যে ভাই আপনি কি করবেন না, এই যে বোঝাপড়াটা ছিল তখন তো এত জ্যাম ছিল না, মানে ডিভিশন করা শর্ত তখন তো না, এখনকার ডিজিটাল ক্যামেরা না, 10টা শট দাও, সেফটি শট দাও, অমুক শট দাও, তুমি বা ওইখান থেকে লাইট কম আরেকটা শট নেই, বা ওইখানে শব্দটা, ওইখানে তো তুমি বোঝোই তো ওইখানে রিল মানে কত দাম রিলের শট। বাট আমাদের এখন আমাকে 5টা ছবিতে 5টা ক্যারেক্টার কিভাবে আপনি প্লে করেন এটা অনেকে বলবে, কিন্তু ভাই তখন আমরা ফুললি কমার্শিয়াল ছবির আর্টিস্ট, তখন আমাদের ক্যারেক্টারটা কাছাকাছি, কারণ তখন যে মানে কমার্শিয়াল যে ছবিটা হিট হতো অলমোস্ট ভিলেন এবং ভিলেনের ছেলে বা ইয়াং ভিলেনের ডায়ালগ ঘটনাগুলো প্রায় সিমিলার। আর তখন দর্শক ওইটাই দেখতো, তখন দর্শক আসলে গল্পের চাইতে আর্টিস্ট আমরা এমন করে নিজেকে তৈরি করেছিলাম, এমন করে আমাদেরকে তৈরি করেছে ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটাররা, যে মানে অডিয়েন্স আমাদেরকে দেখতে গেছে, আমরা গল্পের চাইতে আমরা ইম্পর্টেন্ট হয়ে গেছিলাম। এটা হয় কিন্তু মানে আর্টিস্ট ভেদে, আর্টিস্টের যদি এই ক্ষমতাটা থাকে তখন আসলে আপনার কোনো বিকল্প নেই। স্টিল আমরা কিন্তু একই কথা বলি, যদি ওরকম আমরা কমার্শিয়াল সিনেমার ভিলেন বা এন্টি হিরো ক্যারেক্টারটা খুঁজতে যাই ওইরকম পাওয়ারফুল। আপনার আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে আপনাকে বললাম যে একটা ডায়লগ যদি দিতেন, এবং আপনি তাৎক্ষণিক যখন আপনি ডায়লগটা দিলেন এবং আমি তারপর ভয় পেয়ে গেলাম, এটা অরিজিনাল ভয় ছিল। আমাকে অনেকে প্রশ্ন করেছে এটা কি অরিজিনাল। আর আমি কফি খাচ্ছিলাম, তুমি যে আমাকে বললা কফিটাই পড়ে যেত, আমার শরীর খারাপ, তো আমি বললাম না আমি দেখো মাথায় ভেবে করতেছি, তুমি দেখো শর্টে আমি কি করবো না করবো, উইদিন সেকেন্ড চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে ডায়লগ দিয়ে এবং ওই চেষ্টা করি। আমরা তো আসলে শোতে ঢুকলে বোঝা যায় না, আপনার একদিকে শরীর খারাপ, আরেকদিকে আমি আমার মাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি, মানে সব একটা যাই হোক একটা ছোট্ট ব্রেকে যাই, ফিরে এসে আমরা মিতা ভাবির গল্প করবো। আচ্ছা আচ্ছা দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে আছেন আমাদের অসম্ভব ভালোবাসার মিশা সওদাগর। ফিরে এলাম বিরতি থেকে। নামের গল্প সবাই জানে, বিভিন্ন গল্প সবার জানা, মিতা ভাবির গল্প আমরা অনেকবার করেছি, সবার জানা। তারপরেও কিন্তু যেহেতু বিজয় টিভিতে আমাদের প্রথম একসঙ্গে এভাবে বসা, মিতা ভাবির সঙ্গে সুন্দর সম্পর্কে গল্পটা যদি ছোট্ট করে আরেকবার একটু শেয়ার করা যায়। মানে সেটা হচ্ছে যে আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, এবং একটা মানুষের এতটা স্যাক্রিফাইস আপনার জন্য, জি জি জি, এটা আসলে অন্যরকম। হ্যাঁ, আমি ওনার এই স্যাক্রিফাইস, উনি তো চিরং মেডিকেল কলেজে পড়তেন, আর আমরা তো সাদা মাঠা আমার রেজাল্ট, তো সেটা হচ্ছে যে তার প্রতি একটা সম্পর্ক হয়ে গেল মনে করো। তো সম্পর্ক হওয়ার পরে তো জিনিসটা খুব কঠিন ছিল, কারণ স্বাভাবিক একটা ডাক্তার মেয়েকে পিতামাতা চাইবেন যে একটা প্রতিষ্ঠিত কারো কাছে বা ইঞ্জিনিয়ার ছিল হতে হবে, এবং যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর অনার্স পরে ওনার শরীর খারাপ হয়ে যায়, আমার কারণে হোক বা আমি এক সময় চিরং হাসপাতালে দেখতে যাই, তো সম্ভবত আমার ধারণা এটা যে শোনার পর আমার শ্বশুর খুব স্ট্রিক্ট ছিলেন, স্টপ করে দিলেন যে না ডাক্তারের পড়া দরকার নেই। পরে উনি ফিজিক্স পড়েন ঢাকা ইউনিভার্সিটি, ওই ফিজিক্স আমার মাস্টার্স করেন। তো তখনই আর কি ওনার একটা বিয়ে ঠিক হয়, যে আব্বা বলছে পাসপোর্ট বানাবো, কোনো MS ওনার বড় বোন থাকে আমেরিকায়, অনেকেই থাকে ওনার ফ্যামিলির, তো বড় বোন ঠিক করেছে একটা বিয়ে, ঠিক আছে ওই শেষ হলে এটা ফিজিক্স মাস্টার্স করলে চলে আসবে এখানে MS করার একটা ছেলের সাথে। দেন আমরা আর কি তখন আমরা কি করবো না করবো, আমাদের ওনার যে দাদা হুজুর ছিল তার কাছে আমরা গেলাম, সেগুলো বললাম এবং সেই সবকিছু আসলে সব করে দিলেন। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এই অবস্থা থেকেও হয়তো ওই সময় আসলে আমরা যখন বয়স যার 22, 23, 24, 25 এদের তো আসলে অনেক কিছু বোঝে না, মানে ওই সময় কৈশোরটা তো একটা ডেঞ্জারাস একটা বিষয়। অবশ্যই তখন তো আসলে ধাপ ধাপ প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আসবে তখন তো স্ট্রাগলই চলে। তিনি জানতেন না যে আপনি এত বড় একজন সুপারস্টার। হ্যাঁ, মানে চিন্তাই করা যায় না, মানে ছোট ছোট মানে আমাদের জীবনের ইয়েগুলো
তো এই যে আমাকে কোনো ব্লাইন্ডলি উনি যে আমাকে সাপোর্ট দিলেন, এবং তোমার মনে আছে যে দেখো আমাদের দেশে এখনো মনে করে যারা ভিলেনের রোল করে তারা হয়তো মানুষ ভালো হয় না, বা তারা ড্রিঙ্ক করে বা আর এক্সেট্রা ওইগুলো নাই বলি যে তারা এই করে এরকম যে তারা হয়তো বা মানুষ খুন করে বা তাদের চরিত্র স্খলনের সাথে জড়িত, তাদের চরিত্র ভালো হতে পারে না, তারা ড্রিঙ্ক করে, তারা মাদকের সাথে জড়িত, এরকম এখনো পর্যন্ত। তো ওই জায়গায় উনি যখন ফেলোশিপ নিতেছে আর কি, তুমি যখন মানে ইংল্যান্ডে চলে যাবে এরকম এমফিল করার জন্য, বাট উনি না গিয়ে শুধুমাত্র আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য ফুল, তারপরে তো বাচ্চা হলো, বাচ্চাদের পেছনে পুরো জীবনটাই দিয়ে দিল। তো অতএব মানে আমি আসলে আমার মনে হয় যে আপনি একবার আমার ইন্টারভিউতে আসলেন ঈদের সময়, ভাবি এসেছিলেন সেই ইন্টারভিউটা দেখার জন্য, আমার একটা ছবি আছে দুজনের সাথে, এবং তিনি তার যে সাপোর্ট এবং একজন পার্টনার যখন এতটা সাপোর্ট করে তখন বোধহয় কাজগুলো খুব সহজ হয়ে যায়। আমাকে জীবনে কোনোদিন ভাবতে হয় না যে আমি ভিলেনিয়াস রোল করতেছি, গান, তারপরে মনে করো যে হ্যাসেল করা, ওই সময় কোনোদিন আমাকে জীবনে ভাবতে পারি নাই। কারণ আমি তোমার ভাবিকে নিয়ে আমি, বা আমাকে নিয়ে তোমার ভাবি, কোনোদিন তুমি দেখবা যে 3 যুগে আমার ক্যারিয়ার, আমার কিনা কোনো স্ক্যান্ডাল নাই, কারণ একদম কোনো স্ক্যান্ডাল নেই। এই জন্যই আমি বলি যে আসলে ব্যক্তিত্বটা এমনই ছিল তোমার ভাবির। আমি দেশ বিদেশে শুটিং করতে সমানে, মানে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তখন আমাদের সবচেয়ে বেশি ব্যাংককে শুটিং হচ্ছে, ইন্ডিয়াতে শুটিং হচ্ছে, নেপালে শুটিং হচ্ছে, কিন্তু কখনোই মানে আমার দূর থেকে তোমার ভাবি যে ব্যক্তিত্ব আমাকে শাসন করতো, বা আমার যে ব্যক্তিত্ব তোমার ভাবিকে শাসন করতো। তো এইভাবে আর কি আজও বাচ্চাদের লেখা পড়ার ব্যাপারে সমস্ত কিছু, উনি তো টিচার, তার অন্যান্য যে স্টুডেন্টগুলো আছে, এইভাবেই আর কি আজও মানে আমার যে কোনো বাড়তি হেডেক নেই আমার ক্যারিয়ারের জন্য, বা আমি ক্যারিয়ার গেলে সেটা বলবো ফোন চেক আপে, আমার কিছু না এগুলো। তো এটা আসলে অনেক বড় সাপোর্ট। আপনিও কিন্তু এটা মেনটেন করেছেন, দ্যাটস ওয়াই ভাবি আপনাকে এতটা ভালোবাসেন। এটাও একটা বড় ব্যাপার। একদম। একটা ব্যাপার জানতে চাই, আপনি যে সবকিছু ফেলে, মানে ভাবি, বাচ্চারা, 2 ছেলে, তারা তো আমেরিকাতে আছে, আপনি আপাতত দেশে আছে, হ্যাঁ। সো আপনি চাইলে কিন্তু, আমি জানি যে ক্যারিয়ারটা এবং এত চমৎকার একটা জায়গা, এটা কেউ ছেড়ে আসলে যাবে না। তারপরে কখনো কি মনে হয় যে পারিপার্শ্বিক সব অবস্থার কারণে যে আমি চলে যাই দেশ ছেড়ে? আল্লাহ যদি বাধ্য না করে, যত পারিপার্শ্বিক অবস্থায় থাকুক না, আমি কখনোই যাব না। আচ্ছা, মানে আমার বড় ছেলে তো বড় হয়ে গেছে, গ্র্যাজুয়েশন করার পরে মাস্টার্স করতেছে আর প্লাস চাকরি করতেছে। তো ওর ছোটরা যেটা এবার অনার্স পড়তেছে, এবার ওয়াইশ কারণী, আর বড়টা তো ওয়ালিদ অলরেডি চাকরি করতেছে সে। আর ছোটটা যেটা ওয়াইশ কারণী, আমি ওকে খুব কম দেখছি, ওকে আমার সময় একটু, আর ও জাস্ট, তুমি দেখছো তোমার ইন্টারভিউ সময় ওর কথাগুলো একটু অন্যরকম, সাদা মাঠা। তো ওর জন্য মানে যদি শরীর আমাকে সাপোর্ট না দেয়, এক সময় বয়স্ক যে আল্লাহ যে হায়াত দেয়, বয়স্ক হই, ও যদি বলে যে আসো এখানে কিছুদিন থাকো, ওর জন্য, না হলে আমি কখনো কোনো অবস্থাতেই, এই দেশ আমাকে, আমার জন্মভূমি, এই দেশ আমাকে মিশর সওদাগর বানিয়েছে, এই দেশ আমাকে সম্মান বলি, খ্যাতি বলি, ভালোবাসা বলি, মানে কৃতজ্ঞতার চাদর যদি আমি ঢেকেও দিয়ে শব্দগুলো মালা তৈরি করি, তাও শেষ হবে না। উপরে আল্লাহ আর এই দেশের মানুষের জন্য। চলচ্চিত্র শিল্পী সমিতি, এবং এই প্রসঙ্গে যদি আসি, তাহলে দায়িত্বভার আপনার মাথাতে অনেক বড় দায়িত্ব। কি করছেন এবং কি করার ইচ্ছা আছে? মানে হয় কি, এখন যদি দেখো সমিতিটা কখন, এটা সমিতি না, এটা স্টাডি রুম। এটা শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় ফারুক ভাই, শ্রদ্ধেয় সোহিলানা সাহেব, এবং আমাদের শ্রদ্ধেয় আহমেদ শরীফ সাহেব, আরও অনেক গুণী অভিনেতারা ছিলেন, সিনিয়ররা মিলিয়ে একটা স্টাডি রুম করেছিলেন। তখন তো ডে নাইট কাজ হতো, 1200-1500 ওনাদের আমার হল ছিল। তো এটা আসলে ওনারা তো একটা স্টাডি রুম বানিয়ে, যেটা রেস্ট নেবেন, কথা বলবেন, যাতে পরিচালকের সাথে বা প্রযোজকদের সাথে, যাতে আর্টিস্টদের কোনো ভুল বুঝাবুঝি না হয়, এটার জন্য মূলত বসবে, তারা একটা পিকনিকে যাবে, এরকম সবার খবর রাখবে, এইটার জন্য। তো এখন তো ভাইয়া তুমি জানো, দেশে 4টা, মানে দেশে 365 দিনে 4টা বড় ছবি নেই, ফিল্ম যেটাকে বলা হয় ফিল্ম, কিন্তু ফুললি কমার্শিয়াল ফিল্ম, যাদেরকে অডিয়েন্স দেখবে, এরকম ছবি হয় না। সাকিব 2টো করে, ঈদে একটা, বকরিদে 2টো ছবি করে। আর বাকি ছবিগুলোকে তো মানে অ্যাটলিস্ট এটা বলা যাবে না যে দর্শক টানবে, ফুললি কমার্শিয়াল বা ফুললি আর্ট। দেবীকে আমি কমার্শিয়াল এবং আর্ট দুটোতে আমি পেয়েছি। দেবী আমি
তাই না? আয়নাবাজির কথা বলতে পারি আমরা, আমার আয়নাবাজিকে বলতে পারি, হাওয়া বলতে পারি, আমি হাওয়া বলতে, আমি ঢাকা অ্যাটাককেও অবশ্যই বলবো, তাই না? বলবো না আমি স্বপ্নজালকেও বলবো, আমি কমার্শিয়াল ছবি, রাইট? আমি আসলে সব সিনেমাই কমার্শিয়াল, হ্যাঁ যে কোন মানে মানুষ তো আর এখানে চ্যারিটি করতে আসে না, যে না আমার এখানে কোটি কোটি টাকা চ্যারিটি করে দিই, এমনি ফিল্মকে লর্ডস গেম বলা হয়। তো তারপর যেটাই করো আর্ট তো থাকবে, কমার্শিয়াল ছবি তো আর্টে পরিপূর্ণ। যদি এরকম তুমি দেবদাস, ইন্ডিয়ান আমাদের দেবদাসকে কমার্শিয়াল ছবি এবং আর্ট ছবি বলবো না? এখানে শ্রদ্ধেয় আমাদের বড় বড় যেগুলো আমজাদ ভাইয়া থেকে আরম্ভ করে নারায়ণ ঘোষ, মিতা, জহির রায়হান, কাজী জাহির, এহতেশাম, এদের ছবিকে আর্ট এবং কমার্শিয়ালে কোনটা কমতি আছে? না, একদমই না। তো আমরা আসলে যে ওইদিকে না যাই, শুধু এরকম বলি যে বড় ছবি দুটো হয়, তো ছবি হয় না। তো ছবি না হলে সমিতির কার্যকলাপ স্বাভাবিক কারণে শিল্পীরা আসে না, প্রডিউসাররা আসে না, ডিরেক্টর আসে না, হচ্ছেই তো না। তো যার জন্য এটা কম। আর দেশের একটা পরিস্থিতি সব মিলিয়ে আছে। আর আমাদের এখানে সবচেয়ে বড় যেটা বলতেই হবে, মুভি লর্ড খ্যাত শ্রদ্ধেয় দীপজল সাহেব, যিনি অনেক সমিতিতে তার অবদান, চলচ্চিত্রে তার অনস্বীকার্য মানে অবদান উপস্থিত। তো উনি অসুস্থ, তার সুস্থতা কামনা করি। এবং উনি থাকলে ফুল ইনভেস্ট উনি করতেন, শুধু আমাদের সমিতি না, যে কোনো সমিতি যখন তো উনি এবার অসুস্থ হয়ে যাওয়ার পিছনে সমিতির যে এমনি বাড়তি যে কার্যক্রম আমরা যতটুকু পারে আমরা চালিয়ে যাচ্ছি, আরও মোর উনি থাকলে হতো, কারণ ফিনান্সিয়াল ব্যাপারটা উনি খুব সলভেন্ট। তো খানিকটা হলেও বলবো যে দীপজল ভাইয়ের জন্য এটা স্থবির, কারণ ফিনান্সিয়াল কাকে বলবো? এখন প্রডিউসারকে একটা আমরা বলবো যে ভাই আপনি স্পন্সর করেন শিল্পী সমিতির জন্য, উনি বলে মিশা ছবি করতে। তারপরে যদি গভর্নমেন্ট সেভাবে একটা সুদৃষ্টি দেয় তাহলে সেটা শিল্পীদের জন্য অনেক আমরা অনেক কিছু করেছিলাম, যে শিল্পী কল্যাণ ট্রাস্ট, এটা স্থবির হয়ে আছে, এইটা শিল্পীদের জন্য। এবং আমি তখন মানে ওইটা কিন্তু চলচ্চিত্র শিল্পীদের জন্য ছিল। পরে আমাকে তখন সেলিম ভাই ছিলেন, আমার মনে আছে, তখন বললেন যে যদি না থাকে, সুদীপ সেন বললেন যদি না থাকে, মিশা বললে তো আমাদের সাথেও হয়। মন্ত্রী মহোদয় বললেন যদি, তখন আমি সভাপতি, আমি বললাম আমার কোনো অব্লিগেশন নাই, খালি চলচ্চিত্র কেন, আমাদের মিডিয়ার সব শিল্পীরই হোক। পরে কিন্তু চলচ্চিত্র শব্দটা উঠে গিয়ে হয়ে গেছিল। আমার একটা ব্যাপার জানার আছে, যদিও আমি প্রশ্নটা একটু পার্সোনাল হয়ে যায় কিনা, আপনার হাতে আমি দুটো আংটি দেখতে পাচ্ছি, এটা কি বিশেষ কোনো পাথরের? না না না, আমি আংটিতে বিশ্বাসী না। আল্লাহ রসুল যেটা পড়তেন ওইটুকু পর্যন্ত, আল্লাহ রসুল যেটা পড়তেন ওই পর্যন্ত আমার জ্ঞান, ওই পর্যন্ত আমি বিশ্বাস করি। এইটা এমনি আমার মানে এটা একজন কস্টিউম ডিজাইনার দিয়েছেন, এইটা একজন আমার একটা বোন দিয়েছেন আমাকে, আমি কাকতালীয় ভাবে পড়া হয়ে গেছে। এটা আমি এমনি পড়ি আর কি, আর নাতি কোনো কারণ দেখতে ভালো লাগে, দেখতে হয়তো ভালোর জন্য। পুরান ঢাকার ছেলে তো একটা রাজকীয় ব্যাপার আছে। পাঞ্জাবির সাথে মানে আংটি একটু যাই আর কি মনে হয়। আপনি কবে সিনেমা নির্মাণ করবেন? আমি নির্মাণ করাটা অনেক কঠিন ভাইয়া, কখনো করবেন না। আমি প্রডিউস করেছি, তুমি জানো, প্রতিবাদী মাস্টার, আমার ওস্তাদ ছোটকু আহমেদ ফিল্মের উনি ডিরেক্টর ছিলেন, এবং বিগকাস্ট কিন্তু মান্না মৌসুমী। তারপরে কেন প্রডিউস করলেন না? তারপরে ওই সময়টা মানে আসলে প্রোডাকশন করতে হলে তোমাকে অফিসে বসতে হবে, তুমি যত ভালো ছবি বানাও মার্কেটিং করতে হবে, মার্কেটিংয়ের লোক লাগে। যেমন জসিম ভাইয়ের জেমস শাবানাজি বানাতে এসএস প্রোডাকশন, মানে শাবানাজি এবং সাদিক ভাই, তো উনি ওই দুলা ভাই কিন্তু মার্কেটিং করতেন, হ্যাঁ, তো পুরো ছবিটা। তো এবং আমান ভাই ছিলেন, বাবুল ভাই ছিলেন, জসিম ভাই ছবি বানাতেন, ওনারা মার্কেটিং করতেন। তো আসলে এখানে মার্কেটিংয়ের লোক লাগবে, না হলে হবে না। প্রথম কবে ভাবিকে নিয়ে, মিতা ভাবিকে নিয়ে একসাথে গিয়ে সিনেমা দেখেছেন হলে? চেতনার ছবিটা উনিও দেখেছিলেন, দেখতে বলেছিলাম, সম্ভবত উনি আলাদা আলাদা দেখেছেন, কিন্তু আমি বিয়ের পর দেখেছি। কিন্তু কোন ছবিটা দেখেছি? ঈদের, আমার তো সব ছবি দিয়ে রিলিজ, আমার জীবনে মনে হয় একটা না দুইটা ঈদ মনে হয় পাওয়া যাবে পুরো এই 35-36, একটা বা দুইটা ঈদ আমার ঈদের ছবি নাই, বা সব কিন্তু ঈদের ছবি। তো ঈদে কোনটা ফার্স্ট দেখেছে কঠিন হয়ে গেল মানে। আচ্ছা, সর্বশেষ কোনটা দেখেছেন তাহলে? এটা বলুন। আমেরিকাতে দেখেছে, আমেরিকা থেকে বরবাদ। বাহ, একদম পুরো ওখানে অন্যরকম একটা ব্যাপার। কখনো নিজের জীবন নিয়ে বই লেখার ইচ্ছে আছে? এই এত বছরের সবাই বলতেছে, ইদানিং খুব বেশি বলতেছে, আগে বলতেছিল বড় বড়, আপনি নিজে না লিখে তো অনুলিখনও করাতে পারেন। হ্যাঁ, মানে ওরা বলতেছে হিসাবে আপনি একটা বায়োগ্রাফি করি, বই মেলাতে প্লিজ দেন। আর আপনি এত মানে এক্সপিরিয়েন্স ফিল্মের উপর, আপনি শুধু এটা বলি, হ্যাঁ এটা একটা ইচ্ছা আছে, এটা করি, এটা বলি। কারণ আপনার গল্প আসলে আপনি কিন্তু এখানে যদি সবকিছু ঠিকভাবে বলতে যাই, মানে আমরা চিন্তা করে এডিট করে বলবো, এই চিন্তা থেকে না 3-4 বছর আগে থেকে আমার অফার বড় বড় প্রকাশকরা,
জিমি সাহেব একটা দেন না, যতটুকু বলা যায় হ্যাঁ ওইটাই আসলে ওটাই করতে হবে, রাইট। এখানে তো অনেক গল্প, যে ছোটকু স্যারের গল্প চলে আসবে সেখানে শ্রদ্ধেয় টিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যার, আর কত মানুষের গল্প আপনি অনেক শাবানাজি, হ্যাঁ মানে আমি চটকনে সত্যের মৃত্যু নাই ছবিতে শাবানাজিকে চটকনা মারতে হবে, আমি বলো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ, কোয়াইট ইম্পসিবল, আই শুডন্ট, আপনি ইয়েকে দিয়ে দেন, আমার বাবাকে দিয়ে মারান। ছোটকু আহমেদ আমার বাবা বলতেছে ক্যারেক্টার তো তোরটা চেস করতে রিলের মতো আর কি, ওই যে স্টে অর্ডারটা ওনার হাতে, এটা নিয়ে গল্প লাস্ট সত্যের মৃত্যু নেই, স্টে অর্ডার চেস, আমি বললাম দিবই না। তারপরে শাবানা আপা শুনছে, এর মধ্যে শাবানা আপা আর আমার ব্লেসিং আরম্ভ হয়ে গেছে, যে উনি আমার দেখলেন ছেলেটিকে ডিফারেন্ট কাজ করতেছে, খুব ভালো কাজ করে, অ্যাকশন ফাইট টাইট ডান্স টান্স, তো উনি আমাকে এভাবে শোল্ডার হাতে এই দিকে কি হয়েছে তোর, এখন আপা আমি আপনাকে মারবো এটা সম্ভব না, আমি এক্সপ্রেশনসই দিতে হোল্ড করতে পারবো না। শর্ট বন্ধ করে উনি আমাকে ওই আমাদের ডাবিং যেখানে করি উঠেছি, ডাবিং ওই থিয়েটারে নিয়ে বলতেছেন, দেখ তুই যদি শাবানাকে মারিস, তুই ভিলেনিয়াস রোল করিস তাই না, হ্যাঁ তুই এই একটা চট করে তোর কোথায় নিয়ে যাবে, তোর তো এটাই কাজ, এটা তুই হাইলাইট হয়ে যাবি, তুই শাবানাকে মারতেছিস, এটা অনেক বড়, এটা করলে তোর ক্যারিয়ারে না প্লাস করবে। আমি প্লাস মাইনাস আমি বুঝি না পাই, আমি আপনাকে মারতে পারবো না, এটা হবেই না আমার, বলে দেখ তুই আমার ভরসা, আমাকে পছন্দ করিস, বিশ্বাস করিস, শ্রদ্ধা করিস, জি অবশ্যই, এই জন্য তো করতেছি না, বলে আমি তোকে বলতেছি কর, চুপ, তুই চোখ বুঝে কর ভাই, তুই তারপর হলে দেখবি, তোকে মানুষ যে গালি দিবে কি দিবে এটা তোর জন্য ক্যারিয়ারের প্লাস। তখন আমি ক্যারিয়ার ম্যাটার বুঝি না আর কি ভালো করে, দেন মারলাম ভাই, মানুষ পারে না আমাকে খুন করে ফেলা, আমি মধুমিতা দেখি ওই সময় পারে না মানুষ খুন করে, আমি শাবানাজিকে চটকনা মারা, আর উনি ওনার ছেলে সালমানের জন্য ফাঁসির স্টে অর্ডার নিয়ে যাচ্ছে, যে স্টে করেন আমার ছেলের, এবং ছবির লাস্ট দৃশ্যে কি মানে কি যে টেম্পো তুলছিল ছোটকু আহমেদের ছবিতে, মানে আমি মাথা নষ্ট। অনেক নায়িকা থাকে না যে স্বপ্নের নায়িকা, আসলে স্বপ্নের নায়িকার সাথে তো কখনো প্রেম হয় না, কিন্তু ভালো লাগা থাকে এক ধরনের, তো এইরকম আপনার স্বপ্নের নায়িকাকে, স্বপ্নের ওই সময়ের কথা যদি আমি বলি, সেটা হয়তো মানে কবরী ম্যামদের আগের সিনিয়রদের কথা আপনি বলতে পারেন, কিংবা মৌসুমী আপুদের সময়কার কথা বলতে পারেন, যে যখন আপনি মৌসুমী, পূর্ণিমা, আচ্ছা ওই প্রজন্মের মধ্যে আমার শাবানাজি একদম বড়, ওনার মতো ওনার ব্যক্তিত্ব আমাদের বাসায় মানে সব জায়গায়, উনি মানে ওইদিকে আমি দেখলাম এটা অমিতাভ বচ্চন একটা সাবকন্টিনেন্টই একটা, এইদিকে আমাদের রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক সাহেব ক্ষমতা, আর শাবানাজি আর কি আমার কাছে মনে হতো আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে ইনার যে ব্যক্তিত্ব, চলা হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলা, ডেলিভারি, মানুষের ভিতর যে ইনপুট, মানুষ সবাই শাবানাজিকে শ্রদ্ধা সম্মান করতেন, ওনাকে যখন দেখলাম কাজ করলাম, এটা একটা আমার কাছে পাওয়া, আর অন্যরকম একটা উনি, আর আমাদের প্রজন্মের মধ্যে আলটিমেট মৌসুমী, ও যখন ফিল্মে আসার আগে ওই যে শাড়ির কিছু অ্যাড দিত বা এসে মানে কিছু ওই অ্যাড দিয়ে ওর যে মানে খুব তাড়াতাড়ি খুব মডেল হিসেবে এত মানে কিউট, এত মানে মডেল হিসেবে যে ওর মানে অবদান ছিল আমাদের, দেন কেমাতে করলো, ও কিন্তু একটা ব্যক্তিত্ব পরিণত হয়ে গেছিল আজও। তো ওর সাথে যখন কাজ করলাম, এইরকম কি বলবো এরকম সরল মৌসুমী, কিন্তু সরল একটা রেখা, বক্ররেখা না, কিন্তু মৌসুমী সরল রেখা ভাই, ও যদি মানে বলে, ও যদি মানে দেখায় তোমার রেখাটাকে একদম সরল, ও কিন্তু কোনো ও মানে কোনো পলিটিক্স বলো কাউকে, মানে ওর ভিতরে কোনো ন্যারোতা নেই, মৌসুমী কিন্তু এরকম ওয়াইড ফ্যামিলির ওয়াইড মেয়ে একটা, মানে মৌসুমী অনেক ওয়াইড একটা মেয়ে, ওর মেন্টালিটি, মানসিকতার দিক থেকে, অনেক দিক থেকে সে মানে আমার জন্য আমি দেখছি, মানে আমাকে আদর করে রান্না করে যেমন খাওয়াইছে, খাওয়া পছন্দ করি, সোহান ভাইয়ের মেয়ের বিয়েতে তুই খাও, সে খাইছে, মিশে আসবে কখন, শুটিং থেকে আসছে, ওয়েট করছে, ওর কিছু গুণকে আমার ছবিতে বললাম, কোনো কিছু বলে না, কোর্টে কন্ট্রাক্ট করতে হবে, সাইন করে দিল, ও মৌসুমী সকাল 7টায় শুটিং সেট, আমার ওর শাড়ি দিয়ে শুটিং করা, মানে আমি কোনো মানে মৌসুমী কি বলবো, কোন ব্যক্তিত্বকে অস্বীকার করবো। ভাইরাল হবার যে ব্যাপারটা, আমরা জানি যে এই কথাটা আসলে খুব প্রচলিত একটা শব্দ হয়ে গেছে ভাইরাল শব্দটা, বাট জনপ্রিয়তা বা মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেটা কিন্তু খুব পজিটিভ ওয়েতেও করা যায়, যেটা আমাদের শোয়ের কথা আমরা বলতে পারি আগে। সো যে মানুষ যে ভাইরাল হতে চায় এবং খুব নেগেটিভ পন্থা অবলম্বন করে, এবং এটার জন্য বাকিরা আমরা কিন্তু এফেক্টেড হই, এই বিষয় নিয়ে আপনার কি বলার আছে? ভাইরাল জনপ্রিয় বিষয় না, কিন্তু না, তুমি বলছো জনপ্রিয়তা পায়, এটা পজিটিভ ওয়েতেও কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু যে ভাইরাল যে ওইটার সাথে আছে, কিন্তু আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মত, এখন যে জিনিসগুলো মানে ভাইরাল, এখন ফুলে নেগেটিভ বিষয়গুলো হচ্ছে, আমি ধরি তথাকথিত, আমি কারো নাম বলবো না, তুমি বুঝে নাও যে
এই ঢাকার বাইরে কোন একটা নিজেকে নায়ক নায়ক আমি অমুক নায়ক অমুক, বা বাংলাদেশের ইয়া লিখে সার্চ করলে তার নামটা চলে আসছে, যেটা আমাদের জন্য অবমাননা। এটা মানে হ্যাঁ মানে এটা কিন্তু পজিটিভ বলবো তুমি না, এটা পজিটিভ বলতে পারবো না। তুমি পজিটিভ তুমি মনে করো তুমি রুনাজির সাথে তো তুমি মমতাজের তুলনা করবা না। রুনাজি যাকে ওয়ার্ল্ড চিনে, ঠিক আছে, মানে তাকে বিশ্ব চিনে, ওনার ব্যক্তিত্ব কিরকম, রুনাজি একজনই, আমরা গর্বিত আমাদের একজন রুনাজি আছেন। কিন্তু রেকর্ড কিন্তু মনে করো যে মমতাজের অনেক হবে না, অনেক হবে তার রেকর্ড, কিন্তু এই রেকর্ডটা কোনো ব্যাপার না। কিন্তু ক্লাস দেশকে রিপ্রেজেন্ট করা, বম্বের বড় বড় ইভেন তো অমিতাভ বচ্চন তার ছবিতে গান গাও, মানে এইরকম মানে আমরা মানে আমাদের ইন্টারন্যাশনাল যদি একটাই লোক থাকে শোবিজে আমি বলবো, খেলাতে কয়েকজন খেলোয়াড় আছেন, কিন্তু শোবিজে রুনাজির মতো তো কেউ নেই। আমাদের একটা রুনা লালা আছে, মানে এটা আমরা গর্বিত বোধ করি না, অল পজিটিভ ওয়েতে। তার ব্যক্তিত্ব, তার কথা বলা, সবাই চেনে তাকে, পুরো ওয়ার্ল্ড চেনে তাকে, এত ভাষায় কথা বলেছেন। তো এই রুনাজির মতো যদি হয় ফার্স্ট ক্লাস, শাবানাজির মতো হয় ফার্স্ট ক্লাস, যদি আর এছাড়া যদি অন্যভাবেও তো মানুষ মানে যারা নেগেটিভ ওয়েতে হচ্ছে, যারা সে আমি কথা প্রসঙ্গে বলি, অনেকে ডিগবাজি দিচ্ছে, এই একটা আর্টিস্ট ডিগবাজি দেয় কীভাবে, আমার কথা একটা, তো ওনার এই নেগেটিভ মানুষ দেখতেছে, এটা আমি বলবো মানুষের রুচির স্খলন, এটা আমার ধারণা। যে মানুষের একটা চিন্তা করে আছে, দেখি তো মানুষের হয় কি, যখন একটা জিনিস তৈরি হয়, যখন একটা ওয়েব চলে, ওই ওয়েবের মধ্যে সবাই দৌড়ায়, কিন্তু এই ওয়েবটা থাকবে না, কখনই থাকবে না, এই ওয়েবটা পড়ে যাবে, এখানে এই ওয়েবটা পড়ে যাবে। না হলে তো আজও রুনাজি সাবিনাজি কনক চাপা আপু বা যারা এরকম আছেন, আজও আমাদের হাদি ভাইয়া এন্ট্রি কিশোর খুরশিদ আলম, চাই না। তো এরকম এই নেগেটিভ ওয়েতে যারা হচ্ছে, এটাকে আমরা এটা পড়ে যাবে, এই ভাইরাল জিনিসটা ভাইরাস হয়ে যাবে, বাজে ভাইরাস হয়ে যাবে, ভাইরালটা ভাইরাস হয়ে পড়ে যাবে। আমি আজকে ইন্টারভিউ বললাম, এই ভাইরাস একটা সময়ের একটা ব্যাপার, থাকবে না, এটা পড়ে যাবে, এটা এরকম হবে না আসলে, যার কারণ এটা একটা গ্ল্যামারও না, এটা গ্ল্যামারও না। এমন গ্ল্যামার দিয়ে কিছু মানুষ টিকবে, কিছু মানুষ গ্রামার দিয়ে টিকবে। আমি বারবার বলি গ্ল্যামার থেকে গ্রামারকে দাও, আমি বারবার বলেছি। তো আর এখন বলি যে এটা গ্রামারের মধ্যেও পড়ে না, এই ভাইরালটা, এটা না গ্ল্যামার না গ্রামার, এটা মানুষের রুচির স্খলনের একটা জায়গা থেকে হচ্ছে। আমরা নেগেটিভ মানুষ দেখি না, নেগেটিভ জিনিসও আমরা দেখতে থাকি, অজান্তেই করি, এটা বেশি দিন থাকবে না। এবং সব বাজে জিনিসগুলো, সব নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হচ্ছে। হ্যাঁ, 2-4টা যে ভালো জিনিস হচ্ছে না, বা যদি 100 বলি যে 40% বা 50% ভালো জিনিস হচ্ছে না, আমরা ভালোর সাথে আসি, ভালো জিনিসগুলো ভাইরাল হোক, আমরা সব ওয়েলকাম করি। কিন্তু নেগেটিভ, যেটা আমার সমাজ, যেটা আমার পরিবার, যেটা আমার দেশ, যেটা আমার জাতি, যেটা আমার সংস্কৃতি, যেটা আমার শিল্প, যেটা আমার শিক্ষাকে, যেটা আমার বোধকে নষ্ট করে, সেটা কোনোদিন সাপোর্ট করবো না। কখনো রাজনীতি করবেন? কখনোই করবো না। আপনার রাজনীতি করার কোনো দরকার নেই, আপনি আমাদের ভালোবাসার শিল্পী হয়ে সবসময় থাকুন। একটা গান কিংবা একটা ডায়লগ কিংবা একটা কবিতা কি আজকে শোনানো সম্ভব? আজকে তো এরকম শরীরটা অত ফিট না, অন্তত ডায়লগ আসলে হচ্ছে কি, মানে এক এক সময় এক একটা ধরে মুডে থাকতে হয়, মানে থাকতে হয়, রাইট, মানে ওই জন্য আজকে রেডি না ডায়লগের জন্য। তারপর একটা ছোট একটা ডায়লগ বলে দিই, সেটা হচ্ছে যে বরবাদ ছবির ডায়লগ, যেমন কেউ আমার ছেলেকে মনে হয় থ্রেড দিয়ে কথা বলে, আমার ছেলের নাম থেকে মনে হয় আরিয়ান মির্জা, আমি আদিম মির্জা। তো ও ছেলে আমার দুর্বলতা, আমার জীবনে ভীষণ রকম দুর্বলতা, এরকম একটা ডায়লগ খানিকটা মনে আছে, কারণ আমরা ডায়লগ মনে করার পরে এটা ইরেজ করে দিই নিজেরা, এটা আমাদের যে আরিয়ান আমার ছেলে, আমার দুর্বলতা, আমার ভালোবাসা। এ জায়গায় যদি আপনারা হাত দেন, তাহলে আপনাদের এমন অনেক দুর্বলতা আছে, আমি হাত দিলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন, আমি আরিয়ানের বাবা আদিম মির্জা কথাটা বললাম, আমার ছেলে আরিয়ানের কিচ্ছু হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আদিম মির্জা এবং আরিয়ান মির্জা বাবা ছেলে, পর্দার আড়ালে মানে পর্দার বাইরে যে মিশা সওদাগর এবং শাকিব খান, এদের দুজনের কেমিস্ট্রি কিন্তু দুর্দান্ত এবং তাদের আত্মিক সম্পর্কটাও খুব দুর্দান্ত। যদি একটু শাকিব খানকে নিয়ে বলতে বলি। মানে সাকিব মানে সম্পর্কে আমি যা বলার আগেও বলেছি, সেটা হচ্ছে যে একটা নায়ক এবং অভিনেতার যে সমস্ত গুণ থাকলে একজন নায়ক হয়, সমস্ত গুণে গুণান্বিত। তার হাইট, তার চাহনি, তার সৌন্দর্য, তার ভয়েস,
তারপর নায়ক হতে হলে তোমাকে নাচ, গান, ফাইট, ফিটনেস। তো লাস্ট 5-7 বছর ধরে সে নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছে, এটা মানে তাকে এটা টুপিখুল অভিবাদন দিতেই হবে। একদম। এবং আমি অনেক আগে একটা সম্ভবত তানভীর তারেক ইন্টারভিউ বলেছিলাম যে আমি জানি ও নায়ক হিসেবে যত নিজেকে ফোকাস দিচ্ছে, ওর ভিতরে যে ট্যালেন্টটা আছে আমি জানি। ওর সাথে কাজ করেছি আমি পুরো 2 যুগ, ওর ফার্স্ট ছবি থেকে মনে করো যে বরবাদ পর্যন্ত আমি কাজ করেছি। তো ও সাকিব যদি ওর অভিনেতাকে ফোকাস দেয় তাহলে নতুন জিনিস তৈরি হবে। এবং প্রথমে করলো সে তুফান, প্রিয়তমা, হ্যাঁ, অভিনেতা সাকিবকে মানে সাধনা করলো যে সাকিব নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করা আরম্ভ করলো, এটা ফার্স্ট শুরুয়াতটা মানে স্টার্টটা হচ্ছে তপু খানের ছবিতে লিডার আমি বাংলাদেশ। আমি ছিলাম, সাকিব ছিলাম। সাকিব আমাকে ফোন করেছে আমেরিকা, ভাই আসেন। মানে আমি মাত্র 1 সপ্তাহে গেছি, আমি থাকবো 1-2 মাস ফ্যামিলির সাথে। সাকিব আমি 1 সপ্তাহের মধ্যে ব্যাক করি লিডার আমি বাংলাদেশ। ওই ছবিতে ওর ক্যারেক্টারটা, ওর হাঁটা চলাফেরা চেঞ্জ করা আরম্ভ করলো এবং এটার মানে তপু খানের ক্রেডিট যাবে কারণ ওই স্ক্রিপ্টটা তৈরি করেছে। আর এরপর নিজেকে ও প্রিয়তমাতে যেভাবে আনলো, আহা দেখো মানে অনেক ছবি ভুলে যাবে মানুষ, প্রিয়তমাকে ভুলবে না, গান ভুলবে না, প্রিয়তমার সিন ভুলবে না, প্রিয়তমার এইটা মানে একটা সাকিব খানকে প্রিয়তমা, কিন্তু সাকিব খানকে বাঁচিয়ে রাখবে প্রিয়তমা, কিন্তু সাকিব বছরকে বছর, যুগকে যুগ। তো ওই রকমই সাকিব খান আরম্ভ করলে নিজেকে চেঞ্জ করা। এবং আমি আরেকটা কথা সাকিব খান সম্পর্কে বলেছি, মানুষ সাকসেসের জন্য অনেক কষ্ট করে, নিজেকে শীর্ষে নেওয়ার জন্য অনেক কষ্ট করে। সাকিব খান বাংলাদেশে অভিনেতা যে শীর্ষে যাওয়ার পর কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে, এটা সত্য কথা বলেছেন। এবং এটার জন্যই বোধহয় তার এখনকার যে সময় চলছে ডিমান্ড, হাইয়েস্ট ডিমান্ড, সবকিছু তার অতুলনীয়। ও সাকসেস পাওয়ার পর মানে ডিফারেন্ট টাইপের সাকসেস পাওয়ার পর ও আরো নিজেকে মানে আরো শানিত করতেছে। হ্যাঁ, মানে এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আজ অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রত্যেকটা দর্শক যারা আমাকে দেখছেন তাদের প্রত্যেকে জানে আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। দেশকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, সংস্কৃতিকে ভালোবাসুন, শিল্পকে ভালোবাসুন, চলচ্চিত্রের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন। আবারও অনেক ভালোবাসা, আপনার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। আর অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন, সেই প্রত্যাশা। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো জীবনের গল্প থেকে। দেখা হচ্ছে আবারও নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে আমাদের এই আয়োজনে।